আজকে আমরা শিখব তামাদি আইন 1908। তবে তামাদি আইন শুরু করার আগে তামাদি আইনের উপরে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই, যেগুলো আমাদের জানা খুব দরকার। এই ইনফরমেশনগুলো এমসিকিউতে আসতে পারে, সো আমরা আগে এগুলো জেনে নিব। প্রথমে হচ্ছে যে তামাদি শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে কোনো কিছু বিলুপ্ত হওয়া কিংবা বাধাপ্রাপ্ত হওয়া। লর্ড কর্নওয়ালিসের সূর্যাস্ত আইনের মাধ্যমেই এই তামাদি আইনের উৎপত্তি। এখানে লর্ড কর্নওয়ালিসের যে সূর্যাস্ত আইন, সেটি আসলে কি? সূর্যাস্ত আইন হচ্ছে যে যখন জমিদারি প্রথা ছিল, তখন যেদিন খাজনা পরিশোধের শেষ দিন, সেদিন যদি জমিদার সূর্যাস্তের সাথে সাথেই খাজনা পরিশোধ করতে না পারে, তাহলে ওই জমিদারের জমিদারি শেষ, অর্থাৎ জমির উপরে ওই জমিদারের সত্ত্ব বিলুপ্ত হয়ে যাবে। এটি হচ্ছে সূর্যাস্ত আইনের মূল কথা। তো বিষয়টি হচ্ছে যে তামাদি আইনটি হচ্ছে আসলে একটি গণনার আইন। তামাদি হচ্ছে গণনার নিয়ম। এখানে তামাদি আইন নতুন কোনো অধিকার বা সত্ত্ব সৃষ্টি করে না, বরঞ্চ অধিকার বা সত্ত্ব আদায়ের যেই সময়টা রয়েছে সেই সময়টাকে নির্দিষ্ট করে দেয় বা স্থির করে দেয়। এই আইনের কিছু ইতিহাস রয়েছে, এই ইতিহাসগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে 1793 সালে সর্বপ্রথম তামাদি আইন ইংরেজিতে তৈরি করা হয়। তারপরে 1859 সালে পূর্ণাঙ্গভাবে এই আইনটি আবার প্রণীত হয়। এখানেই শেষ নয়, পরবর্তীতে 1863 সালে এটি নতুন করে আবার বিধিবদ্ধ হয়। পরবর্তীতে 1859 সালের যে তামাদি আইনটি ছিল, সেটির পরিবর্তে আবার 1871 সালে একটি তামাদি আইন প্রবর্তিত হয়। পরবর্তীতে 1871 সালের যে তামাদি আইনটি ছিল, সেটি পরিবর্তন করে আবার 1877 সালের আরেকটি তামাদি আইন প্রবর্তন করা হয়। তবে 1871 সালে যে তামাদি আইন ছিল, সেখানে সরকার কর্তৃক যদি কোনো মোকদ্দমা দায়ের করা হতো, তাহলে সেই ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের সময় দেওয়া হয়েছিল 60 বছর। আচ্ছা, তো সবশেষে 1908 সালে এই তামাদি আইন ফাইনালি প্রবর্তন করা হয়। এটি বর্তমানে বলবৎ রয়েছে। এটি 1908 সালের 9 নং আইন। এটি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। এটি মূলত একটি প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। তবে এখানে আমাদের এমসিকিউ প্রশ্নে যদি উত্তরপত্রে পদ্ধতিগত আইন এই বিষয়টি না থাকে, যদি লেখা থাকে বিধিবদ্ধ আইন, তাহলে বিধিবদ্ধ আইনই হবে সঠিক উত্তর। এখানে মোট ধারা রয়েছে 29টি। পূর্বে অরিজিনাল ভার্সনে সেখানে 32টি আইন ছিল, 3টি বাতিল হয়েছে। মোট অনুচ্ছেদ রয়েছে 183টি এবং মোট তফসিল রয়েছে 1টি। এই তফসিল আগে অরিজিনাল ভার্সনে 3টি ছিল, দ্বিতীয় ও তৃতীয় তফসিল বাতিল করা হয়েছে। এই যে ইনফরমেশনগুলো আমি আলোচনা করলাম, এখানে বোঝার আসলে তেমন কিছুই নেই। এই ইনফরমেশনগুলো আমাদেরকে একেবারে সলিডভাবে মুখস্থ করে ফেলতে হবে, কারণ প্রশ্ন আসলে সরাসরি ইনফরমেশন চাওয়া হবে। যেমন প্রশ্ন করা হবে যে তামাদি আইনে মোট অনুচ্ছেদ কতটি? এই আইনে মোট অনুচ্ছেদ 183টি। এখানে প্রশ্ন করা হবে না যে 183টি অনুচ্ছেদ কেন দেওয়া হয়েছে। সো আমাদের এখানে কোনো ব্যাখ্যার দরকার নেই, কোনো কিছু বোঝার দরকার নেই। আমরা সরাসরি এই ইনফরমেশনগুলো আমরা একদম অ্যাবসলিউটভাবে মনে রাখব। তবে এর বাইরে আমাদের কিছু জিনিস বুঝতে হবে এবং সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন তামাদি আইন শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তামাদি আইন কখনোই ফৌজদারি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু যদি দরখাস্তের বিষয় হয়, তাহলে দেওয়ানি এবং ফৌজদারি উভয়ের ক্ষেত্রেই শুধুমাত্র দরখাস্তের জন্য তামাদির বিষয় বলবৎ থাকবে। তারপরে তামাদির যে মেয়াদ গণনার বিষয়টি, সেটি সব সময় গণনা করা হবে বাদীর উপর, অর্থাৎ
বাদী কখন মামলা দায়ের করলো, বাদীর অধিকার কখন তৈরি হলো, এই বিষয়সমূহ তামাদির মেয়াদ গণনা করা হবে শুধুমাত্র বাদীর উপরে। এক্ষেত্রে যদি বিবাদী কোনো প্রশ্ন উত্থাপন নাও করে, তারপরেও আদালত এই তামাদি মেয়াদ গণনা করবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পরে যদি বাদী মামলা দায়ের করে, আদালত তা নিজ দায়িত্বে খারিজ করে দিবে। এতে বাদী কোনো প্রশ্ন উত্থাপন করলো কি করলো না, এতে কিছু যায় আসে না। তারপর তামাদির যে গণনা সেটি শুরু হবে মোকদ্দমার কারণ তৈরির সময় থেকে। অর্থাৎ যেই সময়ে মামলা করার কারণটি তৈরি হলো, ঠিক ওই সময় থেকেই এই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তো এই যে তামাদি মেয়াদ আমরা গণনা করব, যখন থেকে গণনা করব, গণনা করার প্রথম দিনটি আমাদেরকে বাদ দিয়ে তারপরে সময় গণনা শুরু করতে হবে। এবং অবশ্যই এই সময় গণনা করা হবে ইংরেজি ক্যালেন্ডার অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। আচ্ছা, তো আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নিলাম। এখন আমরা ধারা 2 থেকে শুরু করব। ধারা 2-এ কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাগুলো সম্পর্কে আমি আলোচনা করব। এখানে আমাদেরকে ধারা 2-এর ক্ষেত্রে একটি জিনিস বুঝে নিতে হবে, সেটি হচ্ছে যে এই আইনটি প্রথমে অরিজিনালভাবে ইংরেজিতে প্রবর্তন করা হয়েছিল, পরবর্তীতে এটি বাংলায় অনুবাদ করে আমরা এখন বাংলায় পড়ছি, কিন্তু অরিজিনালটি ছিল ইংরেজিতে। তো এখানে ইংরেজির একটু বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে। সেকশন 2-এ যেই সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে কিছু সংজ্ঞায় লেখা হয়েছে ইনক্লুডস, আবার কিছু সংজ্ঞায় লেখা হয়েছে মিনস। এখানে ইনক্লুডস এবং মিনস, এখানে দুটি শব্দ দুটি অর্থ প্রকাশ করছে। আমরা যখন দেখব যে ইনক্লুডস লেখা রয়েছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে তামাদি আইনে যে সংজ্ঞাটি প্রদান করা হয়েছে সেই সংজ্ঞাটিও আমরা ফলো করব, এবং পাশাপাশি আরেকটি আইন রয়েছে যেটাকে বলা হয় জেনারেল ক্লজেস অ্যাক্ট। সেই আইনে এই সংজ্ঞার উপরে যে ব্যাখ্যা রয়েছে সেটিকেও আমাদের ফলো করতে হবে। অর্থাৎ জেনারেল ক্লজেস অ্যাক্ট এবং তামাদি আইন, এই দুটিকে আমরা ফলো করব যদি কোনো সংজ্ঞার ভিতরে ইনক্লুডস শব্দটি লেখা থাকে। আর যদি এমন লেখা থাকে যে ইট মিনস, তাহলে তামাদি আইনে যতটুকু সংজ্ঞা লেখা রয়েছে আমরা শুধু অতটুকুই ফলো করব, আমাদেরকে অন্য কোনো আইনে যেতে হবে না। তো এখন তামাদি আইনে যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে সেগুলাই আমরা শিখব। এখানে আইনের ভাষায় সংজ্ঞাগুলো লেখা হয়েছে, এগুলো পড়লে একটু কঠিন বোঝাটা, এর থেকে বরঞ্চ আমি যদি সহজভাবে বুঝিয়ে বলি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সেকশন 2-এ মোট 11টি সংজ্ঞা প্রদান করা হয়েছে। প্রথমেই দেওয়া হয়েছে দরখাস্তকারীর সংজ্ঞা। এখানে দরখাস্তকারী বলতে যে ব্যক্তি তার অধিকারের জন্য দরখাস্ত করছে, অবশ্যই সে ব্যক্তি দরখাস্তকারী হবে, এবং সে ব্যক্তির পক্ষ হয়ে যদি তার কোনো প্রতিনিধি দরখাস্ত করে, তাহলে সেই প্রতিনিধিও দরখাস্তকারী হিসেবে গণ্য হবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে বিনিময়পত্র। বিনিময়পত্র বলতে আমরা অবশ্যই হুন্ডি অথবা চেককে বোঝাবে। তারপরে বলা হয়েছে মুচলেখা। এই মুচলেখাকে ইংরেজিতে বলা হয় বন্ড। আমরা বন্ড শব্দটি সবাই কম বেশি শুনেছি। মুচলেখা বলতে বোঝায় একটি দলিল বিশেষ, যেই দলিলের মাধ্যমে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো অর্থ ঋণ নিতে পারে, অথবা কোনো একটি কাজ করলে বা কোনো একটি কাজ না করলে যদি এখানে কোনো অর্থ দেওয়ার ব্যাপার থাকে, তাহলে সেই অর্থ দেওয়ার জন্য যেই দলিলটি বাধ্যবাধকতা তৈরি করে সেই দলিলকে আমরা বলতে পারি মুচলেখা। তারপরে 4 নম্বরে বলা হয়েছে বিবাদী। বিবাদী বলতে যে ব্যক্তির নিকট হতে বা যার মাধ্যমে বিবাদী তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের হবার দায় দায়িত্ব লাভ করে সেই ব্যক্তিকে বোঝায়। আচ্ছা, এখানে যাই লেখা থাক, বিবাদী বলতে আমরা তাকেই বুঝবো যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে। তারপরে 5-এ বলা হয়েছে ব্যবহার সত্ত্ব বা ইজমেন্ট। এখানে ব্যবহার সত্ত্ব বিষয়টি কোনো চুক্তির মাধ্যমে তৈরি করা হয়নি। এখানে কোনো ব্যক্তির কোনো সম্পত্তি যদি সে অপর কোনো ব্যক্তিকে
ব্যবহার করতে দেয়, তাহলে যে ব্যক্তিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে সেই ব্যক্তি উক্ত সম্পত্তিটি ব্যবহার করতে পারবে। এখানে কোনো চুক্তি থাকবে না, বা চুক্তির মাধ্যমে উক্ত ব্যক্তি এই ব্যবহার করার অধিকারটি অর্জন করেনি। এটি হচ্ছে ব্যবহার সত্ত্ব। 6 বলা হয়েছে বিদেশ। বিদেশ বলতে আমাদের বাংলাদেশ ব্যতীত পৃথিবীর যত দেশ রয়েছে সকল দেশকেই বোঝাবে। তারপর 7 বলা হয়েছে সরল বিশ্বাস। এখানে সরল বিশ্বাস বলতে বোঝাবে যে যদি আপনি একটি কাজ যথেষ্ট মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে কাজটি করে থাকেন, তাহলে তাকে বলা হবে যে আপনি সরল বিশ্বাসে কাজটি করেছেন। কিন্তু যদি যথেষ্ট যত্ন এবং মনোযোগ সহকারে কাজটি না করে থাকেন, তাহলে সরল বিশ্বাসে করেছেন এটা বলা যাবে না। 8 বলা হয়েছে বাদীর সংজ্ঞা। এখানে বাদী বলতে বোঝাবে যে ব্যক্তি তার নিজের অধিকারের জন্য মোকদ্দমা দায়ের করেছে সে ব্যক্তি হবে বাদী, অথবা যদি তার পক্ষ হয়ে কেউ মোকদ্দমা দায়ের করে, অর্থাৎ যে ব্যক্তির মোকদ্দমা করার অধিকার রয়েছে তার প্রতিনিধি যদি মোকদ্দমা দায়ের করে, তাহলে সেই ব্যক্তিও বাদী হিসেবে বিবেচিত হবে। 9 বলা হয়েছে অঙ্গীকার পত্র। অঙ্গীকার পত্রকে ইংরেজিতে আমরা প্রমিসারি নোট বলতে পারি। অঙ্গীকার পত্র বলতে বোঝায় যে এমন একটি দলিল, যে দলিলের মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়ে কাউকে টাকা প্রদান করতে হবে, অথবা যে ব্যক্তিকে টাকা প্রদান করতে বলা হয়েছে সেই ব্যক্তি যখন চাহিবা মাত্র তাকে তার টাকা বুঝিয়ে দিতে হবে। তো যেই দলিলের মাধ্যমে এই কাজটি করা হয় সেই দলিলটি হচ্ছে অঙ্গীকারপত্র। তারপরে 10 বলা হয়েছে মোকদ্দমা। এখানে মোকদ্দমা বলতে আপিল বা দরখাস্তকে বোঝাবে না। এবং সবার শেষে রয়েছে ওসি বা ট্রাস্টি। এখানে ওসি বা ট্রাস্টি হচ্ছে একজন জিম্মাদার, অর্থাৎ যার জিম্মায় একটি সম্পত্তি প্রদান করা হয়েছে। যে ব্যক্তির জিম্মায় সম্পত্তিটি প্রদান করা হয়েছে সেই ব্যক্তি উক্ত সম্পত্তির সকল কিছু রক্ষা করবে এবং দায় দায়িত্ব পালন করবে। সেই ব্যক্তিকে আমরা ওসি বা ট্রাস্টি বলতে পারি। তবে এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ব্যক্তি জোর করে একটি সম্পত্তি দখল করে আছে সেই ব্যক্তিকে কখনোই আমরা ওসি বা ট্রাস্টি বলতে পারবো না। এখন আমরা দেখব যে 3 ধারায় কি বলা হয়েছে। 3 ধারা শুরু করার আগে আমি তামাদি আইনের উদ্দেশ্য সম্পর্কে একটু বুঝিয়ে নিতে চাই। তামাদি আইন মানুষের অধিকার আদায়ের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে। যদি এই সময়সীমাটি বেঁধে না দিত তাহলে দেখা যেত যে 100 বছরের পুরনো অধিকার নিয়েও মানুষ মোকদ্দমা দায়ের করত, এবং এই কারণে মোকদ্দমার পরিমাণ অনেক বেশি বেড়ে যেত এবং দীর্ঘকাল মোকদ্দমায় জড়িয়ে থাকার যে সমস্যা সেগুলো আরও প্রকট আকার হয়ে দেখা দিত। তো অত্যাধিক মামলার জট থেকে রক্ষা করার জন্য এবং মানুষ যাতে তার অধিকারের বিষয়ে আরও সচেষ্ট হয় সেই জন্য এই তামাদি আইন মানুষের অধিকার আদায়ের ব্যাপারে সময়সীমা বেঁধে দিয়েছে। যে তার অধিকার সম্পর্কে সচেতন নয়, একটি নির্দিষ্ট সময় পর তার সেই অধিকারটি বিলুপ্ত হয়ে যায়। তাই যে ব্যক্তি তার অধিকার আদায় করতে চায় সেই ব্যক্তি নির্দিষ্ট তামাদি মেয়াদের ভিতরেই তার মোকদ্দমা দায়ের করবে, এবং এই উদ্দেশ্যেই তামাদি আইন প্রবর্তন করা হয়েছে। তো ধারা 3-এ বলা হয়েছে যে তামাদির মেয়াদ শেষে মামলা দায়ের করলে কি হবে। তামাদির মেয়াদ শেষে মোকদ্দমা দায়ের করলে মামলাটি খারিজ হয়ে যাবে। এখানে যদি বিবাদী পক্ষ কোনো রকম কোনো প্রশ্ন উত্থাপন নাও করে সেক্ষেত্রেও আদালত নিজ দায়িত্বে তামাদির মেয়াদ গণনা করে মোকদ্দমাটি খারিজ করে দিবে। এখানে 3 ধারা অনুযায়ী বিষয়বস্তু রয়েছে 3টি। একটি হচ্ছে মামলা, আরেকটি হচ্ছে আপিল, আরেকটি হচ্ছে আবেদনপত্র। অর্থাৎ মামলা, আপিল ও আবেদনপত্র এই 3টির জন্য 3 নম্বর ধারা বলবৎ থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বলা হয়েছে যে তামাদির মেয়াদ শেষে মোকদ্দমা দায়ের করলে তা খারিজ হয়ে যাবে, তো এই তামাদির মেয়াদটি আসলে কি? এই মেয়াদ আমরা কোথায় পাবো? এই মেয়াদটি আমরা পাবো এই তামাদি আইনের যে তফসিল রয়েছে সেই প্রথম তফসিলে আমরা অনুচ্ছেদ পাবো 183টি। এই অনুচ্ছেদ সমূহের মধ্যে সব ধরনের মোকদ্দমার জন্য তামাদি মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে
মোকদ্দমা দায়ের করতে হবে। আমি যদি একটি উদাহরণ দিই তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তামাদি আইন অনুযায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করার জন্য সময় দেওয়া হয়েছে 6 বছর। এখন যদি কোনো ব্যক্তির চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে হয়, তাহলে তার সেই মোকদ্দমার কারণটি তৈরি হওয়ার সময় থেকে শুরু করে তাকে 6 বছরের ভিতরেই এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে হবে। যদি সে এই 6 বছর পরে মোকদ্দমা দায়ের করে, তাহলে এই 3 ধারা অনুযায়ী তার মোকদ্দমাটি খারিজ হয়ে যাবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যদি পক্ষগণ ঐক্যমত তৈরি করে, অর্থাৎ যদি তামাদির মেয়াদ বৃদ্ধি করার জন্য উভয় পক্ষ মিলে ঐক্যমত তৈরি করে, তাহলে সেক্ষেত্রেও তামাদির মেয়াদ বৃদ্ধি করা যাবে না। মোট কথা, কোনো পক্ষই বা কোনো আদালত কোনোভাবেই এই তামাদির মেয়াদ তারা বৃদ্ধি করতে পারবে না এবং কোনোভাবেই এই মেয়াদ পরিবর্তনও করতে পারবে না। এখানে একটি কাজ করার আছে, সেটি হচ্ছে যে যেভাবেই হোক বাদীকে নির্দিষ্ট সময়ের ভিতরে এসেই মোকদ্দমা দায়ের করতে হবে এবং এর কোনো বিকল্প নেই।